তো দেখুন এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। তো আজকে আমরা ডিসকাস করব প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার লক্ষ্য কী, তার উদ্দেশ্য কী এবং প্রয়োজনীয়তা কী। এই টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং এই যে টপিক রয়েছে এই টপিকের সম্পূর্ণ কনসেপ্ট আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং শেষ অবধি অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো চলুন আমরা দেরি না করে সরাসরি চলে যাই আজকে ক্লাসে, অযথা কথা বলবো না। প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য কী, নাম্বার 1 পয়েন্ট। তো এই পয়েন্ট নিয়ে কী কী বলা হয়েছে দেখি। প্রাথমিক স্তরে বাংলা ভাষা শিক্ষার যেটা উদ্দেশ্য সেটা কি, অপরের কথা শুনে যথাযথভাবে বুঝতে পারা। একদম ভেরি সিম্পল যে কথাগুলো রয়েছে কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এখান থেকে কিন্তু কোয়েশনগুলো ট্রিকি কোয়েশনগুলো কিন্তু এখানে আসে। নিচের কোনটা সত্য নয়, নিচের কোনটা সত্য বা উদ্দেশ্য হিসাবে কোনটি সঠিক উদ্দেশ্য নয়, এই ধরনের প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে দেখা যায়। সুতরাং যদি কনসেপ্টটা ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই সবগুলো প্রশ্নের আনসার আপনারা 100% করতে পারবেন, সেটা একদম নির্দ্বিধায় মাথায় রাখুন। সুতরাং আপনারা শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে শুনতে থাকুন। অপরের কথা শুনে যথাযথভাবে বুঝতে পারা, অর্থাৎ অন্য একজন কী কথা বলছে সেটা আমি যেন খুব ভালোভাবে বুঝতে পারি, তার জন্য আমার বাংলা ভাষা শিক্ষার প্রয়োজন রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। সুস্পষ্ট উচ্চারণে অর্থ প্রকাশের মধ্য দিয়ে সহজভাবে মনের ভাব প্রকাশ করা। ঠিক আছে, একদম আমি মনের ভাব প্রকাশ করব, একদম উচ্চারণটা আমার একটু স্পষ্ট হতে হবে, একদম সুস্পষ্ট উচ্চারণের মাধ্যমে যে আমি যে কথাটা বলবো সেই কথাটার যেন একটা পার্টিকুলার অর্থ থাকে, যাতে আমার অপর যে পার্টিসিপেন্ট রয়েছে বা আমার সম্মুখে যে ব্যক্তিটা বসে আছে বা আমি যার সঙ্গে কথা বলছি বা যার উদ্দেশ্যে কথা বলছি সে যেন আমার মনের ভাবটা খুব ভালোভাবে বুঝতে পারে, আমি যেন প্রকাশ করতে পারি। এটাই হচ্ছে একটা অন্য একটা উদ্দেশ্য। স্পষ্ট, সুন্দর এবং মোটামুটি দ্রুত হস্তাক্ষরে লিখতে পারা। দেখুন বাংলা ভাষা শিক্ষার উদ্দেশ্য তাই নয় যে শুধুমাত্র লিখব। তো এখানে লেখার উদ্দেশ্য বলতে বা আমরা যদি বাংলা ভাষাকে যদি অ্যানালাইজ করতে চাই তাহলে এখানে শিক্ষণের 4টা স্তর, যেমন LSRW অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং, শ্রবণ, কথন, পঠন এবং লিখন, এই 4টি কিন্তু সাবলীলভাবে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্তভাবে কাজ করতে হবে। শুধুমাত্র আমি পড়তে শিখলাম কিন্তু লিখতে শিখলাম না, পড়তে শিখলাম লিখতে শিখলাম কিন্তু বলতে শিখলাম না, তাহলে কিন্তু হলো না। সবগুলো জিনিস কিন্তু আমার কি সমান সামঞ্জস্যপূর্ণ বজায় থাকতে হবে। সুতরাং তাই জন্য বলেছি এখানে কি বলেছে, মনের ভাব প্রকাশ করব, মনের ভাব প্রকাশ করব উচ্চারণের মাধ্যমে। মানে কি, মানে আমি কথা বলবো, আমাকে খুব ভালোভাবে কথা বলতে হবে, অপরের কথা শুনে ভালোভাবে বুঝতে পারবে। তার মানে কি, এখানে এল হবে, লিসেনিং হবে। এখানে দেখুন অপরের কথা শুনে যথাযথভাবে বুঝতে পারা, এটা লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং অর্থাৎ শ্রবণ, কথন, পঠন, লিখনের কোনটার অংশ? সেখানে আপনারা বলতে পারেন এটা হচ্ছে একটা শ্রবণের অংশ, কারণ আমি যদি ভালো করে শুনি তাহলে তো বুঝতে পারবো, তাই না? এই ধরে দেখুন ট্রিকি প্রশ্ন আসছে। সুস্পষ্ট উচ্চারণে অর্থ প্রকাশের মধ্য দিয়ে মনের ভাব প্রকাশ করা, আমি ভালো একটা উচ্চারণের মাধ্যমে আমি কি করতে পারবো, মনের ভাব প্রকাশ করতে পারবো, এটা আমাদের স্পিকিংয়ের একটা অংশ। তারপর দেখুন স্পষ্ট, সুন্দর এবং মোটামুটি দ্রুত হস্তাক্ষরে লিখতে পারা, এটা আমার রাইটিংয়ের একটা পার্ট, যাতে আমি স্পষ্ট লিখতে পারি, সুন্দর লিখতে পারি এবং ভালো একটা হস্তাক্ষরে আমি কি করতে পারি, খুব তাড়াতাড়ি আমি লিখতে পারি। উৎকৃষ্ট শ্রেণীর সাহিত্য, মনীষীদের জীবনী ইত্যাদি পাঠের মাধ্যমে মহৎ ব্যক্তিদের মানসিকতার সাথে পরিচয় হওয়া, এটা আমার রিডিংয়ের একটা অংশ। ঠিক আছে, অর্থাৎ আমি এমন একটা জিনিস পাঠ করলাম, পাঠ করে যে মনীষীর জীবনী সম্বন্ধে আমি পড়ছি ওই মনীষী সম্বন্ধে আমাকে কিছু বুঝতে হবে। তো শুধু তা নয় যে আমি দেখে দেখে রিডিং পড়ে গেলাম, দেখে দেখে আমি শুধু পড়ে গেলাম, কিন্তু আমি তার যে অর্থ বা আমি পড়ে কি বুঝলাম সেটা আমি বুঝতে যদি নাইবা পারি তাহলে সেটা আমার রিডিং হলো না। ঠিক আছে, অর্থাৎ যাই কিছু পাঠ করব সেটা উৎকৃষ্ট শ্রেণীর সাহিত্য হোক কিংবা মনীষীদের জীবনী হোক কিংবা একটা ছোটো গল্প হোক কিংবা যে কোনো একটা ডায়লগ হোক বা যে কোনো একটা গল্পের একটা চরিত্রের একটা অংশ হোক, যাই হোক না কেন, অর্থাৎ যাই আমি পড়বো না কেন সেই পড়ে কী পড়লাম সেটা যেন আমি বুঝতে পারি। দ্যাট ইজ দ্য ফান্ডা। তার পরবর্তী স্লাইডে কী আছে দেখে নেব। এবার দেখুন প্রয়োজনীয়তা। এতক্ষণ আমরা উদ্দেশ্য সম্বন্ধে আলোচনা করলাম। উদ্দেশ্য মানে কি, এক কথায় শেষ, শ্রবণ, কথন, পঠন, লিখন, এই 4টি কিন্তু খুব ভালোভাবে হতে হবে এবং 4টি কীভাবে ভালোভাবে হতে হবে সেটা আমি এক্সপ্লেন করলাম। এবার দেখুন প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা কিছুটা রয়েছে। তো প্রয়োজনীয়তা মানে কি, মানে কেন প্রয়োজন, মাতৃভাষা শিক্ষার কি প্রয়োজন রয়েছে। শিশুর শিক্ষা সূচিতে ভাষার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভাষা হলো চিন্তা, ভাবচিন্তার ধারক। অর্থাৎ ভাষা এমন একটা জিনিস, ভাষা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের মনের যেটা ভাব, মনের যেটা চিন্তা সেটা আমরা প্রকাশ করতে পারি। ভাষার মাধ্যমে শিশু তার অনুভূতি, তার কল্পনা
ইত্যাদি মৌখিক বা লিখিত রূপে প্রকাশ করতে পারে। ভাষা, যেমন ভাষা আমরা মৌখিকভাবে আমরা ভাষা প্রকাশ করতে পারি, অর্থাৎ কাউকে কোনো কিছু বললাম, সে আমার কথাটা শুনে সে কেউ বুঝতে পারলো যে আমি কি বলতে চাচ্ছি, সেটা মৌখিকভাবে আমি তার অনুভূতি, আমার যেটা অনুভূতি ছিল, আমার যেটা কল্পনা ছিল সেটা আমি তাকে বোঝাতে পারলাম। বা কোনো সময় আমি তাকে কিছু বললাম না, আমি কী করলাম, কাগজে তাকে আমি লিখে দিলাম, সে ওই লেখাটা পড়ে কিন্তু সে বুঝতে পারলো। সুতরাং মনের ভাবটিকে বা আমাদের চিন্তাধারাকে আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং ভাষার দুইটা প্রকার হিসাবে আমরা করতে পারি, হয়তো মৌখিক ভাষা হিসাবে করতে পারি, নতুবা লিখিত ভাষা হিসাবে আমি আমার মনের ভাবকে প্রকাশ করতে পারি, যার জন্য আমার মাতৃভাষা শেখাটা খুব প্রয়োজন রয়েছে। সঠিকভাবে বা ভদ্রভাবে এবং জড়তাবিহীনভাবে প্রশ্নের উত্তর দিতে সমর্থ হয়। আমি যদি একটা ভাষা খুব ভালো করে জানি, একটা জিনিস চিন্তা করবেন, আপনি যদি একটা ভাষা খুব ভালো করে জানেন, ওই বিষয়ে যদি আপনি দক্ষ থাকেন, তাহলে ওই ভাষার যে কোনো প্রশ্ন আসুক না কেন, বা যে কোনো এই ভাষা সম্বন্ধে যে কোনো যদি সমস্যা থাকে, তাহলে আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন। যে কোনো প্রশ্ন, যে কোনো কঠিন প্রশ্ন হোক, সেটা আপনি ভদ্রভাবে, সুন্দর, সুস্পষ্ট, সুচারুরূপে আপনি কী করতে পারবেন, তার উত্তর দিতে পারবেন। আর যদি আপনি জানা না থাকে, তাহলে হয়তো আপনি আমি জানি না বলে বসে থাকতে হবে, অথবা অযথা তর্ক করতে হবে। ঠিক আছে, সুতরাং তার জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। নিজের মনোভাব ও বক্তব্য স্পষ্ট ভাষায় যুক্তিসহ প্রকাশ করতে পারে। যদি আমি একটা ভাষা যদি ভালো করে জানি, তাহলে ওই ভাষার যেটা বক্তব্য রয়েছে বা যেটা মনোভাব রয়েছে, সেটা আমি যুক্তিসহ প্রকাশ করতে পারবো। যেমন আমি আপনাদের এই একটা লাইন পড়ে সম্পূর্ণ লাইনগুলো আমি আপনাকে বুঝাতে পেরেছি, তার মানে আমি মাতৃভাষা জানি বলেই তো আমি এই লেখাগুলো আমি আপনাকে পড়ে আমি আপনাকে বোঝাতে পারছি। এখানে যদি তেলেগু ভাষা হতো বা তামিল ভাষা হতো, এই ভাষাটা আমি জানি না, ঠিক আছে, তামিল ভাষাটা আমার মাতৃভাষা নয়, তেলেগু ভাষাটা আমার মাতৃভাষা নয়, ঠিক আছে। তো তেলেগু ভাষা বা তামিল ভাষা বা নেপালি ভাষা, যে কোনো ভাষা বলুন, যে ভাষাটা আমি জানি না, ওই ভাষাটা আপনাকে কি করে বোঝাবো? যুক্তি সহকারে তো দূরের কথা, সাধারণভাবেই আমি আপনাকে বোঝাতে পারবো না, ঠিক আছে, আপনিও পারবেন না যে ভাষাটা আপনি নাই বা জানেন। যার জন্য যদি মাতৃভাষা আমি যদি শিখতে পারি, বা যদি আমার শেখা থাকে, যার ফলে আমি কি করতে পারবো, আমার মনোভাব হোক বা বক্তব্য যাই হোক না কেন, আমি সেটাকে স্পষ্টভাবে যুক্তি সহ প্রকাশ করতে পারবো। তারপর দেখুন, স্বাধীন চিন্তা এবং সুরুচিকর আত্মপ্রকাশ এর ভিতর দিয়ে সৃষ্টিশীল সাহিত্যের কাজে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে। আমি স্বাধীনভাবে চিন্তা করতে পারবো যে কী করব, তারপর কি হবে, তারপর কি বলবো। একটা স্টেজে ধরে নিন কুইজ কম্পিটিশন হচ্ছে, বা ধরে নিন ডিবেট কম্পিটিশন হচ্ছে, এখানে আমি কি বলবো, কীভাবে আমি আমাকে নিজেকে এক্সপ্লেন করব, প্রকাশ করব, এইসব চিন্তা আমার মাতৃভাষার মাধ্যমে আমি সর্বপ্রথমে চিন্তাভাবনা করতে থাকি, ঠিক আছে, যার ফলে ছাত্রছাত্রীরা কী হয়, অনুপ্রাণিত হয়। নেক্সট দেখি, ভাষা শেখার উদ্দেশ্য হচ্ছে 4টি। ভাষা শেখার মূল উদ্দেশ্য কয়টা? মূল উদ্দেশ্য হচ্ছে 4টি। কী? ভাষা শুনে বুঝতে পারা, ঠিক আছে, ভাষা শুনে বুঝতে পারা মানে একটা ভাষা আমি শুনে সেটা বুঝতে পারবো, মানে কি আমার লিসেনিং পাওয়ার রয়েছে, মানে আমি দক্ষ রয়েছি। তারপর কি, ভাষাটিকে কথায় ব্যবহার করতে পারা, একটা ভাষাকে আমি কথার মাধ্যমে, অর্থাৎ কাউকে বলে সেই জিনিসটা আমি বুঝাতে পারছি, মানে আমার স্পিকিং কোয়ালিটি রয়েছে। 4টা উদ্দেশ্য আছে। ভাষার লিপিবদ্ধ, অর্থাৎ লিপি রূপগুলো পড়তে পারা, ভাষার যেগুলো লিপি রয়েছে, লিপি মানে অক্ষর বলতে পারি আমরা, বা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একটা লিপি। তো এই লিপিগুলো আমি কি করতে পারছি, পড়তে পারছি, পড়ে জিনিসটা কি লেখা আছে সেটা বুঝতে পারছি, তার মানে এটা আমার রিডিংয়ের পার্ট রয়েছে। নিজে লিপিবদ্ধ ব্যবহার করতে পারছি বা লিপি রূপ ব্যবহার করতে পারছি, তার মানে নিজে কিছু একটা লিখতে পারছি। এবার শুধু যে এখানে দেখুন, শুধু যে মাতৃভাষা শিক্ষার প্রয়োজনীয়তা বলেছে, এবার মাতৃভাষা শুধু যে বাংলা হবে সেরকম কোনো কথা নয়। আমার মাতৃভাষা বাংলা, আপনার মাতৃভাষা বাংলা নাও হতে পারে, আপনার মাতৃভাষা অসমিয়া হতে পারে, আপনার মাতৃভাষা হিন্দি হতে পারে, আপনার মাতৃভাষা অন্য যে কোনো ভাষা, আপনার হিন্দি হতে পারে, আপনার মাতৃভাষা যে কোনো কিছু একটা আপনার মাতৃভাষা হতে পারে। আপনার যে মাতৃভাষায় হোক না কেন, ওই মাতৃভাষায় কিন্তু আপনার LSRW ফোকাস হবে, ঠিক আছে। ধরে নিন আমার মাতৃভাষা যদি হিন্দি হয়, তাহলে হিন্দি ভাষাটা যদি কেউ কথা বলে, তাহলে আমি খুব সুন্দরভাবে বুঝতে পারবো যে সে কী বলেছে, ঠিক আছে। ভাষাটিকে কথায় ব্যবহার করতে পারবো, যে কোনো কথাকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো আমার মাতৃভাষায়, সে মাতৃভাষা যাই হোক না কেন। তারপর সেই ভাষার লিপিরূপ পড়তে পারবো,
ঠিক আছে, লিপি রূপ আমি পড়তে পারবো যদি প্রাথমিক স্তরে যদি মাতৃভাষা আমি যদি শিখি তাহলে। আর প্রাথমিক স্তরে যদি মাতৃভাষা নাই বা শিখি তাহলে কিন্তু আমি সেগুলো পারবো না। এস ফর এক্সাম্পল দেখুন, আজকের দিনে আমরা বলতে লজ্জা হচ্ছে যে যেমন কিছুটা প্রাইভেট স্কুল রয়েছে, কিছু কিছু ছাত্র রয়েছে তাদের মাতৃভাষা কিন্তু বাংলা, ঠিক আছে, কিন্তু আমরা যারা গার্জিয়ান রয়েছি, আমরা যারা মা বাবা রয়েছি, আমরা কি করছি, আমরা সেই শিশুটিকে ছোটোকালে একদম তাকে কি করছি, শিশুটা জন্মানোর পর 3 বছর 4 বছর থেকে তাকে আমরা কি করছি, আমরা তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছি। ঠিক আছে, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিচ্ছি। যখন ওই শিশুটা যখন বড় হবে, ক্লাস 9 বা 10 পড়বে, তখন দেখবেন সে ইংলিশে অনর্গল কথা বলতে পারছে, সে হিন্দিতে কথা বলতে পারছে, কিন্তু সে যে তার মাতৃভাষা বাংলা, সেই বাংলাতে কিন্তু সে কথা বলতে পারছে না, সে বাংলা ভাষা লিখতে পারছে না, বাংলা ভাষা কেউ কিছু বললে সে বুঝতে পারছে না। ঠিক আছে, আপনি দেখবেন এই সময় ছাত্রকে আপনি বলবেন যে 72 লিখে দেখাও, তো সে কিন্তু 72 লিখতে পারবে না, কারণ সে জানেই না যে হোয়াট ইজ 72। কিন্তু আপনি যখন তাকে বলবেন যে 72 লিখে দেখাও বা 72, সে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে 72 লিখে দেখাবে, কিন্তু সে কিন্তু 72 লিখতে পারবে না, কারণ এই 72টা যে 72 আর এই 72 যাই 72 যেটাই 72 সেটা কিন্তু সে জানে না। কারণ কি, কারণ তার প্রাথমিক স্তরে কিন্তু তার মাতৃভাষা শিক্ষা দেওয়া হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল আপনার জন্য মনে করছি আমি। তো দেখুন, যাই হোক, তো নিজে লিপিবদ্ধ রূপ ব্যবহার করতে পারা, অর্থাৎ নিজে যে ভাষাটা আমি জানি আমার মাতৃভাষা সেটা আমি লিখতে পারবো। এটা হচ্ছে 4টা স্টেজ, অর্থাৎ প্রথমটা হচ্ছে লিসেনিং, তারপরটা স্পিকিং, তারপরটা রিডিং, তারপরটা রাইটিং, অর্থাৎ LS আর W এই 4টি দিকে আমাকে দক্ষ থাকতে হবে। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য ভাষা শেখার ক্ষেত্রে। নেক্সট স্লাইড। চেনা, বোঝা, শোনা ও বলার বৈশিষ্ট্য। দেখুন, একদম সেম জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, আমরাও ডিটেলস এক্সপ্লেন করতে চলেছি। শিশু তার দৈনন্দিন জীবনে দেখা বস্তুগুলি চিনবে এবং চিহ্নিত করতে পারবে। ঠিক আছে, সে প্রতিনিয়ত যে জিনিসগুলো দেখে, দৈনন্দিন যে জিনিসগুলো সে দেখে, সে কী করতে পারবে, ওই বস্তুগুলো সে কী করতে হবে, চিনতে পারবে, এবং জিনিসগুলো সে কী করতে হবে, চিহ্নিত করতে পারবে। শিশুর বলা এবং শোনার মধ্যে অনেক ত্রুটি থাকে। শিশুটা যা বলছে এবং যা শুনছে তার মধ্যে কিন্তু অনেক ত্রুটি থাকে বা ভুল থাকে। শিক্ষক হিসাবে আপনার কাজ সেগুলি খুঁজে নিয়ে তা দূর করা। শিশু যা বলবে, বলার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সে যে শুনবে তার মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সুতরাং আপনি শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কী হবে, সেগুলোকে খুঁজে তা দূর করা। অর্থাৎ শিশুটা যে শুনলো, সে শুদ্ধ শুনলো না ভুল শুনলো, আপনি যেটা ইনস্ট্রাকশন দিলেন সেই ইনস্ট্রাকশন বা নির্দেশ, আপনার নির্দেশটা সে ভালো করে শুনতে পারলো কি না। যদি সে শোনার ক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে, তো আপনি সেটাকে রিমিডিয়ালের মাধ্যমে আপনি তাকে সংশোধন করাতে পারেন। শোনার উদ্দেশ্য হলো অন্যের কথা শুনে তার মর্মার্থ বুঝতে পারা। ইয়েস, শোনার অর্থ আমি শুধু শুনলাম সেটা নয়, আমি শুনে কি শুনলাম সেটা আমি বুঝতে পারবো, তখনই আমার শোনাটা সাকসেস হবে। আপনি আমাকে বললেন যে তুমি আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসো। জিনিসটা ভালো করে বুঝবেন, যে তুমি আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসো, আপনি আমাকে বললেন। এই যে আপনাকে বলছি, আপনি যে ভিডিও দেখছেন ভাই, আপনাকে বলছি, আপনি যে ভিডিও দেখছেন, আপনি আমাকে বললেন, কি বললেন, যে আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আসো। আমি কি করলাম, আপনি বললেন যে আমি জল নিয়ে আসো, আমি কি করলাম, আমি আপনার সম্মুখে একটা কলম রাখা ছিল, আমি কলমটা নিয়ে সেখান থেকে চলে গেলাম। তার মানে আমি কি ঠিক শুনলাম? আমি কলমটা নিয়ে চলে গেলাম, কিন্তু আমি আর আপনার কাছে আসলাম না। তার মানে আমি কি ঠিক শুনলাম না? আমার কিন্তু শুনতে সমস্যা হচ্ছে, তাই না? এই যে সমস্যা, অর্থাৎ জল নিয়ে মানে সে শুনছে ঠিক, কিন্তু কি শুনছে সেটা কিন্তু সে বুঝতে পারেনি, তার মানে তার মাতৃভাষার অভাব রয়েছে। এই যে আগে বলেছিলাম যে 72 লিখে দেখাও, সে কিন্তু লিখতে পারেনি, অর্থাৎ সেটা তার মাতৃভাষার শিক্ষা হয়নি, যার কারণে সে লিখতে পারেনি। যদি তার মাতৃভাষায় শিক্ষা হতো, অর্থাৎ প্রাথমিক স্তরে যদি মাতৃভাষা তাকে শেখানো হতো, তাহলে কিন্তু তার সেই সমস্যাটা হতো না। ঠিক আছে ভাই, অর্থাৎ যে কথাটা আপনি শুনবেন সেটা যদি তার অর্থ খুব ভালো করে বুঝতে পারেন, তখনই আপনার সেই মাতৃভাষা শেখাটা কার্যকর হচ্ছে সেটা বলতে পারবেন। বাক্যে ব্যবহৃত শব্দগুলির উচ্চারণের বৈশিষ্ট্য বুঝতে পারা। প্রত্যেকটা উচ্চারণ কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক আছে, আমরা যেরকম বলি, আমরা কিন্তু ওটাকে সেই রকম বলি না। প্রত্যেকটা শব্দের কিন্তু আলাদা আলাদা বা প্রত্যেকটা বর্ণের আলাদা আলাদা কী রয়েছে, উচ্চারণ রয়েছে। সেই উচ্চারণের বৈশিষ্ট্যগুলি আমাদেরকে কী করতে হবে, জানতে হবে। শব্দগুলিকে শুনে যথাযথভাবে অনুকরণ করতে পারা। শব্দগুলি যা শুনলাম সেটা যদি আমি অ্যাকুরেটলি অনুকরণ করতে পারি, মানে অনুকরণ মানে কি, অনুকরণ মানে যা হচ্ছে
অর্থাৎ যেটা বলে অ্যাকুইজিশন আর কি, যা শুনলাম তা আমি শিখলাম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কাজ আসে। সুতরাং এই ধরনের যদি করতে পারি তাহলেও কী হবে, সেটা আমার একটা প্রয়োজনীয়তার মধ্যে আসে, বা সেটা হচ্ছে শোনা বলা বৈশিষ্ট্য। শিশুর স্বাভাবিক বিকাশে বলা এবং শোনার কাজটা সম্পন্ন হয় মাতৃভাষাতেই। ঠিক আছে, শিশুর স্বাভাবিক বিকাশে যদি আমরা দেখতে যাই, একটা নর্মাল ডেভেলপমেন্ট হিসাবে যদি আমরা দেখি, তাহলে বলা এবং শোনার যেটা কাজ, স্পিকিং এবং লিসেনিংয়ের ক্ষেত্রে তার কাজটা সম্পন্ন হয় মাতৃভাষায়, অর্থাৎ মাতৃভাষাতেও শুনে এবং মাতৃভাষাতে বলে। ঠিক আছে, শিক্ষার্থী শোনার দক্ষতা কতটা অর্জন করতে পারছে তা জানার জন্য নিম্নলিখিত বিষয়গুলি একজন শিক্ষক লক্ষ্য রাখবেন। দেখুন, শ্রবণ দক্ষতা তার কতটা অর্জন হয়েছে, শ্রবণ দক্ষতা, শিশুটা কতটুকু শুনতে পেরেছে। ঠিক আছে, শোনার দক্ষতা কতটা অর্জন করতে পারছে সেটা জানার জন্য শিক্ষক মশাই কী কী ব্যাপারে লক্ষ্য রাখবেন সেটা গুরুত্বপূর্ণ। কী কী ব্যাপারে লক্ষ্য রাখতে পারেন? একসাথে অনেক কথা শোনার পর শিশু তার মর্মার্থ বলতে পারছে কিনা না। একসাথে আপনি তাকে অনেক কথা বললেন, তো অনেক কথা বলার পর আপনি তাকে বলেন, এবার বলো তো আমি কি বললাম। সে যদি কিছুটা বলতে পারে তার মানে বুঝতে পারলেন যে না, সে তো ঠিকঠাক শুনছে। এবং সে যদি কোনো কিছু বলতে পারেনি তার মানে তার শ্রবণ শক্তির মধ্যে সমস্যা রয়েছে। শ্রুত বিষয়গুলি মনে রাখতে পারছে কিনা না, অর্থাৎ আপনি তাকে বললেন, ধরে নিন আপনি তাকে 5টা সেন্টেন্স বলেন, খুব ইজি 5টা সেন্টেন্স বললেন, তারপর আপনি তাকে বলেন যে আমি কি বললাম বলো তো। এবার যদি সে 5টার 5টাই বলতে পারে তাহলে বুঝতে পারলেন যে না, সে যা শুনছে তা মনে রাখতে পারছে। আর যদি কোনো কিছু বলতে না পারে তার মানে কি, সে মনে রাখতে পারছে না, মানে তার শ্রবণ দক্ষতা অর্জন হয়নি, শোনার দক্ষতাটা ততটুকুভাবে অর্জন ওখানে হয়নি। যদি 5টার মধ্যে যদি একটা মনে রাখতে পারে তার মানে বলতে পারবেন যে আপনি কিছুটা হয়েছে কিন্তু আর অনেক বাকি আছে। এই ধরনের আপনি তাকে অ্যানালাইজ করতে পারেন। শ্রুত বিষয়গুলি মনে রেখে সঠিক উত্তর বলতে পারছে কিনা না। ঠিক আছে, সেম জিনিস, আমি তাকে প্রশ্ন করলাম, সে প্রশ্নটা শুনে সঠিক উত্তর দিতে পারছে কিনা না সেটাও কিন্তু বিবেচনার বিষয়। হুবহু মনে রাখতে পারছি কিনা সেটাও একটা ব্যাপার। এক এক করে বলার সময় নিজের পালা আসা পর্যন্ত নিজের ধৈর্য ধারণ করতে পারছি। দেখুন, আমরা একটা গেম খেলতাম, আমরা যখন আমরা ট্রেনিংয়ে যাই, অনেক টিচার্স ট্রেনিংয়ে বা আমাদের অনেক ট্রেনিং হয়, আমরা সেই ট্রেনিংয়ে যাই। সেই ট্রেনিংয়ে যাওয়ার পর মাস্টার লেভেল ট্রেনিংয়ে আমরা যাই। সেই ট্রেনিংয়ে যাওয়ার পর আমাদেরকে শেখানো হয় যে কিছু গেম হচ্ছে কি, আমরা হয়তো 25-30 জন আমরা সারিবদ্ধভাবে থাকলাম, একদম সিরিয়ালে কিন্তু নাম্বারগুলো বলতে হয়। যেমন আমি যদি 1 বলি, আমার পাশের জনে একটা 2 বাদ দিয়ে সে 3 বলবে, তারপরে একজন সে 4 বাদ দিয়ে 5 বলবে, এইভাবে মানে একদম র্যাপিডলি চলবে। তো র্যাপিডলি চলতে চলতে দেখা যায় কি, সে মানে তার মানে কিছুটা ভুল হয়ে যায়। একজন 6 বলার পর একজন 8 বলার কথা ছিল, কিন্তু সে 6 বলার পর 8 না বলে সে কিন্তু 7 বলে দিয়েছে। এ ধরনের হয়। তার মানে কি, ওই যে পাশের জন্য 6 যেটা বলেছে সেটা সে অনুসরণ করতে পারেনি, সে মনে রাখতে পারেনি, এবং যেটা ইনস্ট্রাকশন ছিল যে এক ঘর ছেড়ে ছেড়ে বলতে হবে, সেই ইনস্ট্রাকশনটা সে ফলো করতে পারেনি। অর্থাৎ তার মানে সে ধৈর্যটা তার কাছে নেই, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অন্যের কথা শোনার সময় মনোযোগী থাকে কিনা না। আমি যদি একজন যে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা যে কিছু একটা বলছে সেটা যদি আমি খুব ভালো করে শুনতে না পারি, যদি মনোযোগ সহকারে যদি আমি শুনতে না পারি, তাহলে কিন্তু সেটা আমার যে শ্রবণ দক্ষতা সেটা খুব ভালোভাবে অর্জন হবে না। তো শিক্ষক এই কয়টা দিকে মানে খুব ভালো দিকে নজর দিতে হবে শিক্ষককে। তারপর দেখি আমরা কথোপকথন বা বলার উদ্দেশ্য। কথোপকথন হোক বা বলার উদ্দেশ্য কি, শিশু নিজের ভাবনা স্পষ্ট, সরল এবং শ্রুতি মধুর শব্দে বলতে পারবে। শিশু কি করবে, নিজের ভাবনা চিন্তা যেটা রয়েছে সেটা স্পষ্ট, সরল এবং শ্রুতি মধুর শব্দে বলতে পারবে। কথোপকথন মানে কি, বলা বা স্পিকিং যেটা বলতে পারি, তার স্পিকিং ক্যাপাসিটিটা তার ভাবনা অনুযায়ী সেটা স্পষ্ট হতে হবে এবং সরল হতে হবে এবং শ্রুতি মধুর হতে হবে। অর্থাৎ সে এমন কিছু একটা বলছে সেটা যেন শুনতে আমার একটু হলে ভালো লাগে। সে যদি কর্কশ সুরে বলে তাহলে কিন্তু সেটা শুনতে ভালো লাগবে না, কারণ কর্কশ সুর মুঠেই ভালো শোনায় না। এই জিনিসগুলো আমাদেরকে একজন টিচার হিসাবে কী করতে হবে, একজন ভালো শিক্ষক হিসাবে আমাদেরকে সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। স্থান, কাল, সময় এবং পরিস্থিতি বুঝে কথা বলতে পারা। অর্থাৎ একজন ছাত্র যে কথা বলছে, কোন সময়ে কী কথা বলতে হয়, ঠিক আছে, কোন সময়ে তার কোন কথা বলতে হয় সেটা কিন্তু তার খুব ভালো করে জানাটা উচিত।
যে কোন সময় কোন কথা বলতে হবে সেটা কিন্তু খুব ভালো করে তার বুঝে রাখা উচিত, কারণ সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কথার ধরন পাল্টে যায়। যেমন আমি শিক্ষকের সঙ্গে এক ধরনের কথা বলি, আমার মায়ের সঙ্গে এক ধরনের কথা বলি, সেই কথাগুলো কিন্তু আমি আমার বন্ধুর সঙ্গে বলতে পারবো না। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বা কথা বলার সিস্টেমটা অন্য ধরনের, আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পড়াচ্ছি সেটার সেই কথা বলার ধরন অন্য ধরনের। আমার গুরুজন যদি আমার সম্মুখে আসেন, তার সঙ্গে কথা বলার আমার ধরন অন্য ধরনের হবে। স্বাভাবিকভাবে সমাজের বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে বিভিন্ন ধরন আমাকে কি করতে হবে, বিভিন্ন সময় অনুযায়ী পরিস্থিতি বুঝে আমাকে কথা বলার সিস্টেম অ্যাপ্লাই করতে হবে। এবার যদি সব ক্ষেত্রে যদি সমানভাবে যদি কথা বলি, তাহলে গুরুজনকে আমি বলে দেব, এই তুই কি করছিস। বন্ধুকে আমরা বলতে পারি, কী রে তুই আজ আসলি না। এবার যদি আমার গুরুজন, আমার শিক্ষক যদি আমার সম্মুখে থাকেন, আমি যদি ওনাকে বলি, এই তুই কাল আসলি না আমার ঘরে, তোর আসার কথা ছিল, তাহলে কি হবে? সেটা কি মানানসই হবে? শিক্ষক কী বলবেন? তপাস করে এক চড় মেরে আমাকে চলে যাবেন, অভদ্র অন্যায় আচরণ করেছিস, এই ধরনের আরও অনেক কিছু হবে, বা শিক্ষকের মনেও অনেক আঘাত লাগবে। সুতরাং কোন সময়ে কোন কথা বলতে হয় সেটা পরিস্থিতি বুঝে কথা বলতে পারছে কিনা না, ওই জিনিসগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে। তর্কপূর্ণ বা যুক্তিসঙ্গত আলোচনা করা এবং বলতে পারা, সে তর্ক দিয়ে বা যুক্তি দিয়ে আলোচনা করতে পারছে কিনা না, অযথা সে একটা এই কথাটা বলতে হয় তাই বলে দিলাম, এই কথার পিছনে কি যুক্তি আছে সেটা সে বুঝতে পারছে না, বলতে পারছে না, তার মানে সেটা কিন্তু সাকসেস নয়। কথাবার্তার অন্যতম উদ্দেশ্য হচ্ছে কি, কথাবার্তার অন্যতম উদ্দেশ্য শিশুকে সফল বক্তা হিসাবে গড়ে তোলা। ঠিক আছে, একজন ব্যক্তি যদি কথাবার্তা খুব ভালো করে বলতে পারে সুস্পষ্টভাবে, তার মানে সে ভালো বক্তা হতে পারবে। ভাষা শৈলী এবং রীতি আয়ত্ত করা, অর্থাৎ কথা বলার কিছুটা শৈলী বা কিছুটা রীতি আছে, সেই রীতিগুলো তাকে জানতে হবে। কথা বলার সময় কিছুটা সিস্টেম আছে, যেমন দাড়ি, কমা, এগুলি কথা বলতে সময় কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, এগুলা কিন্তু আমাকে দেখতে হবে, যদিও লেখার সময় হয়, পড়ার সময় কিন্তু হয় ভাই। কথনের ক্ষেত্রে শিশুদের যে সমস্ত ত্রুটি লক্ষ্য করা যায়, আচ্ছা কথা বলার সময় একজন শিশু যদি কথা বলে, তার মধ্যে কী কী সমস্যা থাকতে পারে, কী কী ভুল সে করতে পারে, একটু ভাবুন তো। নাকি সুরে কথা বলা, সে যখন কথা বলে তখন সে নাকি সুরে কথা বলে, নাকি সুর বুঝতে পারছেন তো, মানে নাকে মুখ লাগিয়ে বলতে নাকের মধ্যে মুখ নিয়ে নয় ভাই, একদম নাকানাকি সুরে কি বলছি আমি বসা পাই সেই কী কোহা, মানে এমন কথা বলছে যেটা স্যার উচ্চারণটা ক্লিয়ার উচ্চারণটা হচ্ছে না, প্রনাউন্সিয়েশনটা ক্লিয়ার হচ্ছে না, এই ধরনের সমস্যা হতে পারে শিশুদের। বা তুতলানো ভাব থাকতে পারে, একই কথাকে বারবার সে তুতলানো করতে পারে। হীনমন্যতায় ভুগে আদো কথা বলতে পারে। ঠিক আছে, সে অর্ধেক কথা ভেঙে এক কথাকে বারবার বলতে পারছে। অতি দ্রুত কথা বলে, এটাও কিন্তু শিশুদের সমস্যা। কোনো শিশু আছে দেখবেন অনেক বেশি কথা বলে, দ্রুত কথা বলে, স্পিডে কথা বলে, এটাও কিন্তু তার একটা সমস্যা। বিড়বিড় করে কথা বলা, তারপর গানের সুরে কথা বলা, আর এই ধরনের অনেক কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি আপনি শিক্ষক হিসাবে আপনাকে কী করতে হবে, টার্গেট করতে হবে যে আমার ওই শিশুর ওই সমস্যা রয়েছে, এই শিশুর এই প্রতিকারটা কি, রিমিডিয়াল কি, সেটা আপনি তাকে সংশোধন করতে পারেন। তারপর আমরা চলে আসি প্রাথমিক স্তরে পড়ার উদ্দেশ্য। এবার আমরা শ্রবণ দেখলাম, তারপর আমরা কথন দেখলাম, অর্থাৎ শোনা দেখলাম, পড়া দেখলাম, শোনা দেখলাম, বলা দেখলাম। এবার আমরা পড়া দেখব, অর্থাৎ প্রাথমিক স্তরে পড়ার উদ্দেশ্য। অক্ষর পরিচয়ের অনুশীলন, পড়তে গেলে আমাদের অক্ষরগুলো চিনতে হবে, অক্ষরের সঙ্গে পরিচয় করতে হবে, কোনটা অ, কোনটা ব, কোনটা প, কোনটা ম, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। প্রত্যেকটা বর্ণের শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণ জানতে হবে, প্রত্যেকটা বর্ণের শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণের ক্ষেত্রে আগে বলেছিলাম যে বলতে গেলেও কিন্তু উচ্চারণ লাগে, পড়তে গেলেও কিন্তু উচ্চারণ লাগবে এবং শুদ্ধ উচ্চারণ লাগবে, ভুলভাল হলে চলবে না। বাক্য এবং অনুচ্ছেদের অন্তর্ভুক্ত শব্দাবলীর জ্ঞান এবং ধারণা, আমি যে পড়ছি একটা বাক্য, যখন পড়ছি বাক্যটা কি বলছে, বা একটা অনুচ্ছেদ পড়লাম, এই অনুচ্ছেদটি কী বলেছে সেটা আমাকে পড়ে বুঝতে হবে। ঠিক আছে, শুধুমাত্র পড়ে গেলাম তা নয়, রিডিং উইথ কম্প্রিহেনশন, আমি রিডিং যখন পড়ব তখন তার অর্থ কী রয়েছে সেটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে, সেটাই হচ্ছে বড় কথা। বাক্যের বোধ বা প্রয়োগ দক্ষতা থাকতে হবে। পঠিত বিষয়টি অনুধাবন করতে আমাকে হয়, পঠিত বিষয়টা যাতে আমি অনুধাবন করতে পারি, অর্থাৎ যে পড়লাম সেটা যেন বুঝতে পারি, অর্থাৎ কী পড়লাম সেটা যেন আমার মধ্যে চলে আসতে পারে, এই ধরনের আমার একটা উদ্দেশ্য থাকা উচিত। যতিচিহ্নের অনুসরণ করে পড়তে পারা, আমি যখন পড়বো তখন যতিচিহ্নের অনুসরণ করব, জাস্ট বললাম কি বললাম ভাই, যেখানে দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন ইত্যাদি আমার যতিচিহ্ন রয়েছে, এই দাড়ির সময় কি করতে হয়, একটু থামতে হয়, কমার সময় একটু কম থামতে হয়, সেমিকোলনের সময় কি করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে। পাঠ্য বিষয়ের ভাব এবং অর্থ উপলব্ধি করতে পারা,
আমি এইমাত্র বললাম যেটা। স্বর গ্রামের উচ্চতা নিচুতা রক্ষা করে শ্রোতাকে কোনো বিষয় সুস্পষ্ট করে বোঝানো। আমাদের স্বর যেটা রয়েছে, স্বর, কণ্ঠস্বর, আমরা পড়ার সময় কোনো সময় আমরা একটু কোমল স্বরে কথা বলি, নরম স্বরে কথা বলি, আবার কখনো একটু উচ্চস্বরে কথা বলি। উচ্চস্বরে কথা এবং নিচু স্বরে কথা, যে একটা কথা বলার যেটা, অর্থাৎ কোন সময় আমাদেরকে একটু উচ্চস্বরে পড়তে হবে আর কোন স্বরে একটু নিম্নস্বরে পড়তে হবে, সেটা কিন্তু আমাকে জানতে হবে। যথাসম্ভব দ্রুততার সঙ্গে পাঠ করতে পারা, মানে অর্থাৎ পাঠের সময় দ্রুততা বলতে এখানে স্পিড বলেনি, এটাকে বলেছে ফ্লুয়েন্সি। অর্থাৎ একটা ফ্লুয়েন্সি বজায় রেখে আমাকে কিন্তু পড়তে হবে, যথাযথ ফ্লুয়েন্সি। পঠনের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন আছে, আমি যখন পড়ার ক্ষেত্রে কিন্তু আমার কিছুটা দক্ষতা কিন্তু আমার কাজে লাগবে। পড়ার সময় আমার কী কী দক্ষতা থাকতে হয় আমি দেখি। শিশুর উপযুক্ত মানসিক এবং দৈহিক পুষ্টি থাকতে হবে। একটা শিশুর উপযুক্ত মানসিক এবং দৈহিক পুষ্টি, সে যদি মানসিকভাবে যদি সে মানে অশান্তিতে থাকে, তাহলে কিন্তু সে পড়ে জিনিসটা বুঝতে পারবে না। বা তার দৈহিক পুষ্টি, সে যদি শারীরিকভাবে অসুস্থ থাকে, তাহলে কিন্তু সে জিনিসটা পড়ে কিন্তু বুঝতে পারবে না। উপযুক্ত দৃষ্টি, তার দৃষ্টিশক্তি, অর্থাৎ তার চোখের যেটা দৃষ্টিশক্তি, সেটাও কিন্তু ভালো থাকতে হবে। না হলে কিন্তু সে এই যে আমাদের যে অক্ষরগুলো রয়েছে, সেগুলো, সে লিপিগুলো রয়েছে, সেগুলো সে দেখতে পারবে না, যার কারণে পড়তে পারবে না, তার সমস্যা হবে। সরু এবং মোটা রেখার পার্থক্য, কিছুটা রেখা আছে, কোনটা মোটা রেখা কোনটা সরু রেখা, সেটা বুঝতে হবে। বাংলা ভাষার মাধ্যমে শ্রবণ এবং কথন দক্ষতা, সে যদি ভালো করে শুনতে পারে বা ভালো করে বলতে পারে, তার মানে সে ভালো করে পড়তেও পারবে। মাতৃভাষায় শ্রবণ এবং কথনের দক্ষতা, সেটা বললাম। বাকযন্ত্রের যথাযথ ব্যবহার দক্ষতা অতি গুরুত্বপূর্ণ। বাকযন্ত্র মানে কি ভাই? বাকযন্ত্র মানে আমরা যাকে বলি জিহ্বা, ঠিক আছে? আমরা যাকে শর্টকাট ভাষায় বলি, বাংলা ভাষায় আমরা সবসময় বলে থাকি জিহ্বা, ঠিক আছে? জিহ্বা, কিন্তু আসলে জিহ্বা নয়, সেটা জিহ্বা। সেই জিহ্বা বা বাকযন্ত্র, তো বাকযন্ত্রের যথাযথ প্রয়োগের মাধ্যমে কিন্তু উচ্চারণ হয়। আপনি একটা কাজ করুন, এবার আপনি আপনার জিহ্বাটা বের করে, ঠিক আছে, হাত দিয়ে ধরুন, ঠিক আছে? জিহ্বাটা বের করে আপনি হাত দিয়ে ধরুন, হাত দিয়ে শক্ত করে ধরে এক জায়গায় স্থির করে, তারপর আপনি কথা বলুন। দেখুন আপনি কথা কি বলতে পারবেন? না, আপনি কিন্তু কথা বলতে পারবেন না। তার মানে কথা বলতে গেলে আমাদের সেই বাকযন্ত্রের ব্যবহার করা হয়। আর সেই বাকযন্ত্র ব্যবহারের একটা দক্ষতা বা এই যে ফ্লুয়েন্সি যাকে বলেছিলাম, এই বাকযন্ত্র কীভাবে কন্ট্রোল করতে হয় সেটা কিন্তু শিখতে হবে। পাঠ্যপুস্তকে আগ্রহ থাকতে হবে। পাঠ্যপুস্তকে যদি আগ্রহ না থাকে, তাহলে সে কী পড়বে ভাই? যে কোনো জিনিসে মূল কথা হচ্ছে কি ইন্টারেস্ট। যে কোনো কাজ করতে যাই আমাকে কি করতে হবে? প্রথমে ইন্টারেস্ট জাগাতে হবে, আমার আগ্রহ থাকতে হবে প্রত্যেকটা বিষয়। বিদ্যালয়ের পরিবেশকে মানিয়ে নিতে হবে। শিক্ষকের নির্দেশাবলী অনুসরণ করার ক্ষমতা থাকতে হবে। শিক্ষক যে আমাকে নির্দেশ দেবেন, যে ইনস্ট্রাকশন দেবেন, সেগুলো আমাকে খুব ভালো করে ফলো করতে হবে। অনুসরণ করার যে ক্ষমতা, সেটা আমার থাকতে হবে। তো এই ধরনের কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে পঠনের ক্ষেত্রে। তো পঠনের ক্ষেত্রে যে সকল দক্ষতা প্রয়োজন, সেটা হচ্ছে পঠন প্রকারভেদ। দুই প্রকারের পঠন রয়েছে, একটা হচ্ছে সরব পাঠ, একটা হচ্ছে নীরব পাঠ, আরও অনেক ধরনের পাঠ রয়েছে, সেটা বলবো। তারপর দেখো সরব পাঠের উদ্দেশ্য। সরব পাঠ মানে কি ভাই? লাউড রিডিং, মানে যারা জোরে জোরে পাঠ করে। তো জোরে জোরে পাঠ করার কিছু উদ্দেশ্য আছে, কী কী দেখি। অক্ষর নিরিখের অনুশীলন, প্রত্যেকটি অক্ষরের সুস্পষ্ট উচ্চারণ। যদি আমি জুড়ে জুড়ে পড়ি, তাহলে প্রত্যেকটা অক্ষর কিন্তু আমি কি করতে পারি? মানে স্পষ্টভাবে উচ্চারণ করতে পারি। আর উচ্চারণে যদি ভুল হয়, তাহলে আমার পাশে যিনি বসে থাকবেন, উনি সঙ্গে সঙ্গে আমাকে সংশোধন করে দেবেন। আমার পাশে আমার মা, বাবা, শিক্ষক যাই থাকুন না কেন, যদি আমার উচ্চারণে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু উনি সঙ্গে সঙ্গে কী করতে পারবেন? উনি আমাকে সংশোধন করতে পারবেন। এই কী বলেছিস, এটার উচ্চারণ ওই নয়, এটার উচ্চারণ ওই হবে, ঠিক আছে? তো কণ্ঠস্বরের যথেষ্ট নিয়ন্ত্রণ ক্ষমতা, আমাদের যে কণ্ঠস্বর রয়েছে, কণ্ঠস্বর আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অর্থাৎ কোন সময় মানে জোরে কথা বলতে পারি, কোন সময় আস্তে কথা বলা, সেটার কিন্তু আমাদের কণ্ঠস্বর যেটা রয়েছে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। আঞ্চলিক মুদ্রা দোষগুলিকে সংশোধন করে বিশুদ্ধ এবং সুস্পষ্ট উচ্চারণ করতে পারি। কিছু কিছু মুদ্রা দোষ আছে, যে সময় আমরা যে উচ্চারণের ক্ষেত্রে কিছুটা মানে আঞ্চলিক ভাষায় কিছুটা উচ্চারণ করে ফেলি, ঠিক আছে? ওই উচ্চারণগুলো আমাকে সংশোধন করতে পারি এবং বিশুদ্ধ বা খাঁটি যেটা উচ্চারণ হয় বা তার সঠিক যেটা উচ্চারণ হয়, সুস্পষ্ট উচ্চারণ, সেটা আমরা করতে পারি। কারণ যদি আমি সমস্যা হয়, তাহলে পাশের জন যে থাকবে, আমার গুরুজন, উনি আমায় শিখিয়ে দেবেন, সিম্পল কথা। পারিবারিক প্রভাবে তৈরি হওয়া উচ্চারণগত ত্রুটির সংশোধন করা, ঠিক আছে? অর্থাৎ উচ্চারণের সমস্যার ক্ষেত্রে কিন্তু সরব পাঠের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি। আচ্ছা, কীভাবে সরব পাঠ অভ্যাস গঠন করা যেতে পারে? লাউড রিডিংয়ের অভ্যাস, অর্থাৎ একটা শিশু কীভাবে মানে জুড়ে জুড়ে পড়ার অভ্যাস গঠন করবে? শিক্ষক নির্দিষ্ট পাঠটি জ্যোতিচিহ্নের অনুসরণে জীবন্ত করে তুলবেন, ঠিক আছে? শিক্ষক বলবেন যে তুমি ওটা পাঠটা পড়ো এবং জ্যোতিচিহ্ন ফলো করে কিন্তু তোমাকে পড়তে হবে। অনুচ্ছেদ অনুসারে ছাত্রদের সরব পাঠ করাবেন।
যে একটা গল্প আমি নিলাম, সেই গল্পেতে 10টা অনুচ্ছেদ রয়েছে, তুমি প্রথম অনুচ্ছেদ, তুমি দ্বিতীয় অনুচ্ছেদ, তুমি তৃতীয় অনুচ্ছেদ, তুমি চতুর্থ অনুচ্ছেদ, এইভাবে মানে বন্টন করে তিনি আলাদা আলাদা স্টুডেন্টকে আলাদা আলাদা অনুচ্ছেদ পড়াতে পারেন। পাঠের সময় যেসব ত্রুটি দেখা দেয় তা অন্য ছাত্রের সাহায্যে বা শিক্ষক নিজে দূর করার চেষ্টা করবেন। ঠিক আছে, পাঠের সময় যদি একজন ছাত্রের যদি কোনো সমস্যা হয়, তাহলে সেটা তার সহপাঠী বা আমরা যেটা বলি কোলাবোরেট লার্নিং, অর্থাৎ তার সহপাঠী শিক্ষণ যেটা রয়েছে, এই সহপাঠীরা সে সমস্যার সমাধান করতে পারে। না হয় শিক্ষক নিজে থেকেও সেই সমস্যা দূর করার চেষ্টা করতে পারেন, যে তুমি যে পড়লে সেই পড়াটা তোমার ভুল হয়েছে, এটাকে এইভাবে তোমাকে ঠিক করতে হবে। সরব পাঠ অভ্যাস করানোর সময় উচ্চারণ, স্বর, লয়, গতি এবং প্রবাহ অব্যাহত ও যথাযথ হলো কিনা না তা শিক্ষক পর্যবেক্ষণ করবেন। ঠিক আছে, যদি সরব পাঠ করে একজন শিশু, তাহলে কী হবে, তার উচ্চারণ, স্বর, লয়, গতি, প্রবাহ এগুলো অব্যাহত এবং যথাযথ হচ্ছে কিনা না সেটা শিক্ষক কী করবেন, তিনি পর্যবেক্ষণ করবেন। প্রাথমিক স্তরে ব্যক্তিগত সরব পাঠ এবং একত্র বা কোরাস সরব পাঠ অভ্যাস করানো যেতে পারে, যাতে পিছিয়ে পড়া শিশুরা অংশগ্রহণ নিতে পারে। যেমন নামতা, আমরা যখন একদম প্রাইমারি লেভেলে স্কুলে যখন নামতা আগে শেখানো হতো, যেমন একজন ভালো ছাত্র সে কী করছে, নামতা পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসের বাকি ছাত্ররাও কিন্তু জুড়ে জুড়ে সবাই একসঙ্গে সে নামতাটা শিখছে বা নামতাটা পড়ছে বা তার পুনরাবৃত্তি করছে, আপনারা বলতে পারবেন। তো এর মাধ্যমেই কিন্তু আমরা সরব পাঠের অভ্যাস করাতে পারি, যার মাধ্যমে পিছিয়ে পড়া যে শিশুরা আছে তারাও কিন্তু অংশ নিতে পারে। ঠিক আছে, পরবর্তী স্লাইড। সরব পাঠের সুবিধা। সরব পাঠে কী কী সুবিধা আমরা এবার তো দেখলাম। শ্রোতা এবং বক্তার মধ্যে ভাব বিনিময় হয়। শ্রোতা যে শুনছে এবং যে বলছে, দুজনের মধ্যে ভাব বিনিময় হবে। মানে আমি যদি জুড়ে জুড়ে আপনাকে যদি কিছু না, আমি যদি আপনাকে কিছু বলতে হয়, আপনি যদি মনে মনে যদি আমি কিছু বলি, তাহলে কিছু আপনি শুনতে পাবেন না। আমাকে জুড়ে বলতে হবে, লাউডলি বলতে হবে, তখন আপনি জিনিসটা শুনবেন। আপনি জিনিসটা শোনার পর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি আমাকে জুড়ে বলবেন। সুতরাং আপনার এবং আমার মধ্যে সেটা ভাব বিনিময় হবে, অর্থাৎ শ্রোতা এবং বক্তার মধ্যে ভাব বিনিময় হবে। সরব পাঠের মাধ্যমে বিভিন্ন বর্ণ এবং শব্দ উচ্চারিত হয়, ফলে উচ্চারণে ভুল থাকলে তার সঙ্গে সঙ্গে সংশোধন করার উপায় থাকে। ইয়েস, বিভিন্ন বর্ণ, বিভিন্ন শব্দের উচ্চারণ আমরা ভুল যদি করে থাকি এবং সরব পাঠ যদি আমরা করি, তাহলে সরব পাঠের মাধ্যমে সেই ভুলগুলা সংশোধন আমরা কী করতে পারি, সঙ্গে সঙ্গে করতে পারি। সরব পাঠের মাধ্যমে কণ্ঠস্বরে যথেষ্ট নিয়ন্ত্রণ ক্ষমতা থাকায় পাঠ শ্রুতি মধুর হয়। সরব পাঠের মাধ্যমে কণ্ঠস্বরের যেহেতু একটা গতি বা ফ্লুয়েন্সি বজায় থাকার কারণে আমাদের যে পাঠ সেটা কী হবে, শ্রুতি মধুর হবে। সরব পাঠের শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণ ভাষাকে একটি বলিষ্ঠ এবং স্থায়ী রূপ দিতে সাহায্য করে। সরব পাঠের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা শুদ্ধ এবং স্পষ্ট উচ্চারণ যে ভাষা রয়েছে, ভাষাকে আমরা বলিষ্ঠ বা স্থায়ী রূপ দিতে পারি। সরব পাঠের কিছু দোষ আছে। আরে ভাই, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা কনসেপ্টের যেমন সুবিধা আছে তেমনি অসুবিধা আছে, যেমন ভালো গুণ আছে তেমনি খারাপ গুণও আছে। তো তার দোষগুলা কী কী দেখি। সরব পাঠে সময় এবং শ্রম বেশি লাগে। সরব পাঠে বা আমাদের যে লাউড রিডিং করি, এখানে কি হয়, সময় বেশি লাগে এবং পরিশ্রম বেশি লাগে। নাম্বার 1, দীর্ঘ সময় ধরে সরব পাঠে কি হয়, মানসিক ক্লান্তি আসে। দীর্ঘ সময় ধরে যদি আমি সরব পাঠ করি, তাহলে ভাল লাগছে না, পড়তে ভালো লাগছে না, 1 ঘন্টা জুড়ে জুড়ে পড়লাম, 2 ঘন্টা পড়লাম, তারপর মানে শারীরিক যেটা ক্লান্তি আসবে, শারীরিক ক্লান্তির সঙ্গে সঙ্গে মানসিকভাবেও একটা ক্লান্তি চলে আসে। সরব পাঠে অনেক সময় মনোসংযোগ বিচ্ছিন্ন হতে পারে। সরব পাঠে মানে মনোযোগ সহকারে কিন্তু পাঠ করা যায় না, বা মনোসংযোগ করতে বা মনোযোগ দিতে, একটা পাঠকে মনোযোগ সহকারে পড়তে সমস্যা হতে পারে বা বিচ্ছিন্ন হতে পারে। এমন কিছু বিষয় আছে, যেমন গল্প, উপন্যাস, জ্ঞান বিজ্ঞানের জটিল বিষয় যা সরব পাঠে মোটেই উপলব্ধি হয় না। এমন কিছু বিষয় আছে যেগুলো গল্প বলুন, উপন্যাস বলুন বা জ্ঞান বিজ্ঞানের জটিল বিষয় বলুন, যেটা সরব পাঠে মোটেই কী হয় না, সেটা উপলব্ধি হয় না বা সেটা ভালো দেখায় না। তারপর দেখি, এবার আসছি নীরব পাঠে। ঠিক আছে, ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে ভাই, আমরা শর্ট করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি শেষ করব। দেখুন, নীরব পাঠের উদ্দেশ্য, শ্রেণী বাড়ার সাথে সাথে পাঠের পরিধিও বাড়ে। নীরব পাঠের উদ্দেশ্য কি, শ্রেণী বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমরা যত মানে বড় ক্লাসে উঠব, এবার আমি ক্লাস 2তে আছি, ক্লাস 3তে আছি, আমি ক্লাস 6-এ যাব, 7-এ যাব, যত বড় ক্লাসে উঠব তত আমার পড়া বেশি হবে, তাই না? সাবজেক্ট বেশি হবে, কোর্স বেশি হবে, আলটিমেটলি আমার পড়া অর্থাৎ পাঠের পরিধি আমার বৃদ্ধি পাবে। সরব পাঠের সময় লাগে, যখন লাউড রিডিং করব তখন আমার কি হবে, সময় লাগবে। উচ্চ শ্রেণীতে যখন আমরা পাঠ করব, তখন পাঠের সময়টা কম থাকায় এবং
সরব পাঠ পরিশ্রম সাধ্য হয়, নীরব পাঠের প্রয়োজন হয়। যখন আমি বড় ক্লাসে উঠে যাব তখন সরব পাঠ করার চেয়ে নীরব পাঠই অনেক ভালো। কারণ কি? কারণ যে পাঠটা সময় লাগে, আমি অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম লাগে, এবং আমাকে তো বেশি পড়তে হবে, কারণ আমি বড় ক্লাসে উঠেছি। আমাকে তো বেশি না পড়লে তো ভালো মার্ক আমি স্কোর করতে পারবো না, ভালো জ্ঞান অর্জন করতে পারবো না। যার কারণে যদি আমি নীরব পঠন করি তাহলে আমি কি করতে পারবো? কম সময়ে আমি পড়তে পারবো এবং বেশি পড়তে পারবো। কম সময়ে বেশি পড়া হবে এবং শারীরিক ক্লান্তিও আসবে না। যার কারণে সেটা নীরব পাঠের এই ক্ষেত্রে আমার প্রয়োজন রয়েছে। নীরব পাঠের মাধ্যমে বস্তুর মর্ম অনুধাবন করা এবং পাঠের রস উপলব্ধি করা সম্ভব হয়। নীরব সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে এই পাঠের যেটা রস, অর্থাৎ পাঠ পড়ে আমি কি বুঝলাম, সেটা সরব পাঠের চেয়ে বেশি বোঝা যায়, বেশি অনুধাবন করা যায়। নীরব পাঠ হলো সরব পাঠের পরিণতি। সরব পাঠ মূলত নিম্ন শ্রেণীর জন্য, কিন্তু বয়স এবং শ্রেণী বাড়ার সাথে সাথে তা নীরব পাঠে রূপান্তরিত হবে। সরব পাঠ শুধুমাত্র যা মূলত ছোট ক্লাসের জন্য, ঠিক আছে, যারা ছোটো ছোটো শিশু আছে তাদের জন্য, যাতে করে উচ্চারণের সমস্যা না হয়, ঠিক আছে, বা কোনো বা পড়ার ক্ষেত্রে কোনো ফ্লুয়েন্সি যদি না থাকে সেটা ঠিক করার জন্য। কিন্তু শ্রেণী এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু আগে বলেছিলাম পাঠের পরিধি বাড়বে, তো পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে? নীরব পাঠে আমাকে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো নীরব পাঠের কিছুটা দোষ আছে, কিছুটা গুণ আছে, সেটা বুঝতে পারলেন। আমি মাত্র বললাম এই উদ্দেশ্যের মধ্যে কিন্তু তার দোষগুণ লুকিয়ে আছে, ঠিক আছে না? এবং তার পরবর্তীতে আমরা যে আমাদের পঠনের কিছুটা অংশ এবং লিখনের কিছুটা অংশ আমরা রয়ে গেছে, তো লিখন এবং পঠনের বাকি অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে গেছে, তাই আজকের ক্লাস থেকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় হিন্দ।